খুন তো একটা জায়গায় হতেই পারে। চুরি ডাকাতি যদি না থাকে তার তো বড় পুলিশ বানিয়ে রয়েছে কি জন্য? আমি তো খুব বেশি খারাপ কিছু দেখছি না। ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। 2 মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে ও নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার নামের এক তরুণীকে গুলি করে হত্যা। মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া। কান্না আহাজারি থামছে না জারা হায়াত খানের পরিবারে। রাজধানীতে 5 জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতের ছেলে ফেলে দেওয়া হয় 8ম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। ঢাকা রাজশাহী রুটে ইউনিক রুট রয়েলসের একটি বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে। ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর বাসার সামনেই ভয়াবহ ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে এক যুবলীগ কর্মীকে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের আয়োজনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের সেক্রেটারি সহ 4 জন আহত হয়েছেন। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। আহত হয়েছেন অর্ধশতাধিক। খুলনা নগরীর তেঁতুলতলা এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের রাউজানের সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গুলি করেছে দুর্বৃত্তরা। হাত পা বেঁধে ও চোখে মুখে টেপ মরিয়ে নৃশংসভাবে হত্যা করা সেই ব্যক্তি। নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হুমায়ুন কবির নামে এক ছাত্রদল কর্মী। মুন্সিগঞ্জের মহাসড়কে গুলিতে নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন। সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যার। হোটেল সিগালের সামনের রাস্তায় হাঁটছিলেন গোলাম রাব্বানী টিপু। এ সময় কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে জোড়া খুনের শিকার 2 বন্ধুর পরিবারে চলছে শোকের মাতম। প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্ত। শুধু রাজধানী নয়, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার বেড়েছে সারা দেশে। রাজধানীর গুলশানে 2 মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রংপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় হাউজে খেলায় মফিজ বোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। স্থানীয়তে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়, তবে এবার তুরাগ থানা এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের নতুন ধরন দেখা গেছে। এক মা ও তার 2 বছরের সন্তানকে এসিড মেরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগ দরবার শরীফে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ইন্টারভিউটা বিবিসি বাংলার সাথে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আমি বেশ ওটা একদম রিটার্ন অবস্থায় ওটা আমি মনোযোগ দিয়ে পড়েছি, এবং তখন থেকে আমি ভাবছি যে একটা মানুষ কি করে এত মিথ্যে কথা বলতে পারে, কি করে চারিপাশের সব সত্যকে অস্বীকার করতে পারে। এই যে বাংলাদেশে এখন ভীষণ অপরাধ প্রবণ একটা অবস্থা, আপনারা ভিডিওতে দেখলেন, এটা সামান্য টিপ অফ দ্য আইসবার্গ। সব পরিসংখ্যানে বলছে যে বাংলাদেশে সব অপরাধের মাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূস এটা পুরো অস্বীকার করলেন পুরা ইন্টারভিউ জুড়ে। অনেকেই বলছেন যে এই সাংবাদিকতার জগতে কিংবা ইন্টারভিউর জগতে এটা একটা উপমা হয়ে থাকবে যে একটা মানুষ একটা দেশের সরকার প্রধান কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে। তো এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। তো পুরো ইন্টারভিউতে শুধু একটা জায়গায় ভারতের প্রতি তিনি গদগদ হয়ে গেছেন। ক্ষমতা গ্রহণের আগে যেভাবে ভারতকে হুমকি দামকি দিয়েছিলেন, এখনো তার এই ছোকরা উপদেষ্টারা বা ছাত্ররা যেভাবে ভারতকে উঠতে বসতে গালাগালি করে, সেইখানে তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ভারতের চিকেন নেক কাটতে গিয়ে নিজের নেকটা বোধহয় চিপায় পড়ে গেছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই যে কোনো কিছু দেখলে, ছাপার অক্ষরে পড়লে, কারো কাছে শুনলে বিশ্বাস করার মানুষ অন্তত আমি নই। সেই বয়সটা আমি পেরিয়ে এসেছি। আমি চেষ্টা করি যে আসলে কারণ কি, এই ডক্টর ইউনূস বিশ্ব শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ,
যিনি এখন আচারে মানে কথাবার্তায় আচরণে সম্পূর্ণ ফেরাউনকেও হার মানায় ফেলছে, ইবলিসকেও হার মানায় ফেলছে। এটা কারণ তো আমি মেডিকেলের কিছু কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করলাম যে এটা কি কোনো আসলে মানুষের হেলথ বা মেন্টাল কন্ডিশন, যে একটা মানুষ এরকম টোটাল ইগনোর করে যাচ্ছে চারিপাশে কি ঘটছে। তো মেডিকেলে কাছাকাছি একটা অসুখের নাম আছে যেটাকে বলে যে অ্যানোসোগনোসিয়া। এটা মেডিকেল টার্ম, যেটাতে মানুষ তার অনেক হেলথ প্রবলেমকে সে অস্বীকার করে বা প্রবলেমটা আছে কিনা। এর কাছাকাছি যদি আমি ডক্টর ইউনুসের এই বর্তমান সিমটমস গুলোকে নেই, তাহলে এই সিগমন্ড ফ্রয়েড, এই বিখ্যাত মনোবিজ্ঞানীর নাম আপনারা শুনেছেন, ফ্রয়েডের নাম শুনেছেন। এই ফ্রয়েড প্রথম এই কন্ডিশনটাকে আমাদের সামনে তুলে ধরে। এটাকে মানে সাদামাটা ভাষায় বললে ডেনায়াল সিনড্রোম বলা যেতে পারে। যে একটা মানুষ যখন ভীষণ স্ট্রেসড অবস্থায় থাকে, খুব টেনশনের মধ্যে থাকে, চারিপাশে যা ঘটছে এগুলো নিয়ে সে সারাক্ষণ উদ্বিগ্ন থাকে, কোনো কিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তখন সে সাময়িকভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বা বাঁচার জন্য একটা ডেনায়াল সিনড্রোমে ভুগে সে সবকিছু অস্বীকার করে। যেমন অপরাধ বাড়ছে, না বাড়ছে না, দেশের দ্রব্যমূল্যের অবস্থা খুব খারাপ, মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, না এরকম কোনো না, বাজারের মূল্য তো সব আন্ডার কন্ট্রোল আছে। বা আপনি বলছেন যে দেশের মানুষ তো আপনার উপরে ভীষণ বিলা, না না না, এভরিথিং ইজ ফাইন। তো এই যে চারিপাশের বাস্তবতাকে অস্বীকার করা, এটাকেই ডেনায়াল সিনড্রোম বলছে এই ফ্রয়েড যেটাকে বলছে। এবং এটা হলো যে একটা মানুষ স্ট্রেসে থাকলে, মানুষ বিপদে পড়লে বা যখন নার্ভাস থাকে, টেনশনে থাকে, তখন সে চারিপাশে অস্বীকার করে একটা সাময়িক মুক্তি পেতে চায়, এবং এতে কিন্তু সাময়িক মুক্তি পাওয়া যায়। এর আরো কিছু লক্ষণ আছে, যেমন আপনি চারিপাশে যা ঘটছে আপনি অস্বীকার করবেন, এবং আপনি যা যা করবেন সেটা ন্যায় হোক অন্যায় হোক, আপনি মনে করবেন যে এটাই ঠিক আছে, এটাই জাস্টিফাই। আরেকটা হলো যখনই কোনো সমস্যা দেখবেন ওইটা আপনি অন্যের ঘাড়ে চাপাই দিবেন। যেমন দেখবেন যে ডক্টর ইউনূস দেশের যে কোনো সমস্যা এটা বলবে যে আওয়ামী লীগের ঘাড়ে চাপাই দিবেন। যে কোনো দেশের যে কোনো এই যে সবকিছু সব আওয়ামী লীগ, আফসোস লীগ, এদের এইসব বানায়। এখন উনি যেমন বললো যে একটা দেশের একটা দল দেশের বাইরে থেকে বাংলাদেশকে আনসেটেল করার ট্রাই করছে। এই সব কিছুই কিন্তু এই অসুখের সাথে মিলে যায়, জেনারেল সিনড্রোমের সাথে মিলে যায়। এবং এটার কারণ হিসেবে বলা হয়েছে যারা বিভিন্ন মাদকাসক্তিতে ভোগেন, যারা গাঁজা খায় বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে, অথবা যারা এই বয়সের কারণে এটা হইতে পারে আর কি, ব্রেনে মস্তিষ্কের সেল টেলগুলো শুকায় গেছে। তো সব দিক দিয়েই তো দেখি ডক্টর ইউনূসের সাথে মিলে যায়। তিনি প্রচন্ড চাপের মধ্যে আছে, বাংলাদেশে তার ক্ষমতার শেষ সময়গুলো তিনি পার করছেন। যে কোনো একদিন দেশবাসী শুনবেন যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ আর নাই। তো সেরকম অবস্থায় প্রচন্ড মানসিক টেনশনে আছেন। সেনা প্রধানকে ডেকেছিলেন পদত্যাগ করতে, সেনা প্রধান বলেছেন যে আমি সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিই। এবং আমি আজকে যে খবরটা পেয়েছি যে সেনা প্রধান পদত্যাগের কথা ভাবছেনই না। সুতরাং ইউনূসের ওই যে একটা অ্যাটেম্প ছিল ওইটাও বাদ গেছে। তো এই অবস্থায় তিনি সত্যকে অস্বীকার করে, এবং অনেকেই বলেন যে ভাই কি বলেন আপনি, ডক্টর ইউনূস তো করে যাচ্ছে, দল করে ফেললো, হ্যাঁ, আবার সেনা প্রধানকে ডেকে বললো পদত্যাগ করতে। আবার শুরুতে দেখছেন তার একটা স্বরাষ্ট্র সচিব আছে ডক্টর নাসিমুল গনি, এর হাত দিয়ে কিন্তু হিজবুত তাহরীর জন্ম। হ্যাঁ, সে কিন্তু নিজে একটা বড় মাপের জঙ্গি। হ্যাঁ, তো এই এদের সাথে এদের কথাবার্তা শুনে আপনারা হয়তো কনফিউজ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ডক্টর ইউনূস এখন মরণ কামড় দিচ্ছে, তার সামনে আর কোনো পথ খোলা নেই চলে যাওয়া ছাড়া। তিনি চেষ্টা করছেন এই যে কোনো ভাবে তিনি থেকে যাওয়ার চেষ্টা করছেন। প্রচন্ড ক্ষমতা লোভী এই লোকটা। এটা মনে রাখবেন যে তাদের একটা কিংস পার্টি করার প্ল্যান কিন্তু একদম ডে ওয়ান থেকে, শুরু থেকেই তাদের একটা প্ল্যান ছিল। সো তাদের যা যা প্ল্যান ছিল তারা সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করতেছে, তারা সেখান থেকে তো ফিরে আসবে না। তাদের যাওয়ার এই যে ডক্টর ইউনূসের এই যে অসুখের কথা বললাম, হ্যাঁ, তো আপনারা এটা একটা সলিউশন চাইবেন না? এটার একটা সলিউশন হতে পারে যে আপনারা মেডিকেল বোর্ড গঠন করে, একটা জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে
তার ব্রেন সেলগুলো একটু চেক করলেন। আমার কাছে আরো একটা আবার থেরাপি আছে, সেই থেরাপিটা সেই আমার মনে হয় যে মেডিকেল বোর্ড গঠন হবে কিনা জানি না, তবে সেই থেরাপিটা তার জন্য ওয়েট করছে খুব দ্রুত। এবং এইটাও মার্চ তো আমাদের খুব সিগনিফিকেন্ট একটা মাস। এই মাসেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 1971 সালে। তো এই মাসেই ইউনুসের জন্য সেই থেরাপিটা দেওয়া হবে। সেই থেরাপিটা হলো ঘাড় ধাক্কা থেরাপি। সেটা অচিরেই দেওয়া হবে, সেটার জন্য সব আয়োজন হয়েছে। পরের 1-2টা ভিডিওর মধ্যেই আমি সেটা নিয়ে কথা বলবো। ততদিন প্রথম একটা সংশোধনী বলে যে আতঙ্ক, গ্রেপ্তার আতঙ্ক, আমার কাছে কোনো আতঙ্ক ছিল না। এটা সবই আই ওয়াজ টেকিং ইট ইজি, যে নিলে নেবে, আমার তো করার কিছু নাই, যেহেতু আইন কানুন নাই দেশে, কাজে তারা যা ইচ্ছা তাই করতে পারে। ওর মধ্য দিয়ে জীবন চলছিল। আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হবো, দায়িত্ব পাবো, এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। কাজে আমার প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা, সেই চেষ্টাটার মধ্যে ছিল। তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কি হবে সেটার জন্য চিন্তা করা, কোন দিকে আমরা অগ্রসর হব। প্রথম চিন্তা আসলো যে একটা সংস্কার দরকার আমাদের, কারণ যে কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে, এই যে ফেসিবাদী সরকার চলতে পেরেছে, 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। 3-3টা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কিভাবে টেনে বের করে আনবো। টেনে বের করে আনতে গেলে নিয়মগুলো, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। সেই জন্য প্রথম চোটে আমরা ঠিক করলাম যে আমরা কতটা টেনে বের করতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে? কতটা আমরা সংস্কারের বিষয়ে সংস্কার তখন শুরু করি না। যে পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে আপনি আচ্ছা। যখন প্রধান উপদেষ্টা হলেন তখন এক ধরনের পরিস্থিতি অনেক ছিল। পরিবর্তন, অনেক কতটা পরিবর্তন, আপনার চোখে কি মনে, কতটা পরিবর্তন? বহুল পরিবর্তন। এটা আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, বেশি হচ্ছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেননি। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুল ভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চেয়ে বেশি করবো না, যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সেই জন্যই তারা বলছে। কাজে এটা একটা তো বড় প্রমাণ। এটা যখনই আপনি দেশের সারিগুলো দেখবেন, প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদেরকে সমর্থন করছি, তোমাদের যা দরকার আমরা দেবো। অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা। ওই বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছেন, আমি যদি দেশের প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলার প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি, অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে। তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন? আমি আস্থার কথা দিয়ে শুরু করেছিলাম, আমি আস্থাতে ফিরে যাই, দেশ বিদেশের আস্থা। তো দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটি হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। কাজে সেটা হলো বড় প্রমাণ। আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে, আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ, কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে। এটা একটা জগৎ, যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নেই, আমরা এসছি যার যার জগৎ থেকে এসছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। ভালো হয়নি কোনটা আপনার চোখে? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি, সময় লাগবে। সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়ালগটা শুরু করবো, সংলাপটা শুরু করবো, এটাও পারিনি। সংলাপ শুরু হতে হতে দেরি হয়ে যাচ্ছে। এগুলো আর কি, যেহেতু সময় মতো আমরা করতে চেয়েছি, ওই সময় মতো পাইনি। আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি, আমাদেরকে 90 দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা, তারা দিতে পারেনি। আমি তাদেরকে অভিযোগ করছি না, কারণ বিশাল একটা কাজ। আর একটু সময় চেয়েছে, 1 মাস সময় চেয়েছে, আরো 2 মাস সময় চেয়েছে, কাজে ওইটুকু একটু পিছিয়ে গেছে। এগুলো আর কি, এগুলো কাজ করতে গেলে যা হয়। সংস্কারের কথা বলছিলাম, আমি যদি আইন শৃঙ্খলার বিষয়ে ফিরে আসি, পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন? অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে আমাকে। আপনি বলতে অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়ে গেছে, সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি,
গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই গেছে। আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই, গত একটা 6 দিয়ে তো মাসে আর বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। মানে গত 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়েছে। এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী। সেটা আমি বলছি, মানে হয়তোবা পরিসংখ্যান বিভিন্ন হতে পারে, কিন্তু এটা আছে এবং হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা চেষ্টা কোথায়? করছি আমরা। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। যে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা দিয়েছি, কাজ করতে থাকবো। আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হচ্ছে, এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে। কিছুদিন আগের কথা যদি বলি, বেশ কিছু ধানমন্ডি 32 সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে, কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে, যেখানে কিনা সরকারের বা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন ভূমিকা দেখা যায়নি। কেন তখন ওভাবে ভূমিকা দেখা গেল না? আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি? সময় নিচ্ছে, তারা প্রস্তুত হয়নি, তাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারেনি। এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হলো যে তারা আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে, গিয়ে আশ্রয় নিতে পারে, এবং সেটাকে আমরা সহজ করেছি। এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো, এটা অনলাইন কেস করতে পারে, যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয়। বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয়, সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করে, যে অনলাইনের ব্যবস্থা যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে, তথ্য আদান প্রদানের সহজ করা যাবে এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি। মানে অনলাইনে তারা করতে পারছেন, যে সেটা আপনারা সহজ করেছেন, কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে। আপনি যেটা বলছেন পুলিশ সেই পর্যায়ে যেতে পারেনি, তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না। মানে 7 মাস পরও, প্রায় 7 মাস হয়ে গেছে, এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা গেল এখনো না সম্ভব কেন? হয়নি, আমরা চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে কিন্তু সমাধান হয়নি। দায়িত্ব গ্রহণের প্রসঙ্গে একটু আসি। আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তার আগে যে আলোচনা হয়েছে, সেখানে 3টি পক্ষকে সক্রিয় দেখা গিয়েছিল। একটি হচ্ছে সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, এবং তৃতীয় হচ্ছে সেনাবাহিনী। এই 3 পক্ষের সবাই আপনাকে একটা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন তখন। রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল, এখনো কি সেটা আছে, নাকি এখন সেই অবস্থান নেই? আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখন। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল তুলেছে, এরকম কোনো কথা না ঘটে। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। জনমনে, ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কথা। কেন, মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি সে হয়েছে? হয়নি তো, সে কথাই বলছি। আমরা যখন বসি কেউ তো বলে না যে আপনার সন্দেহ হচ্ছে, সবাই যে আমরা আপনাদের সঙ্গে আছি। মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে, কিন্তু বক্তব্যে ভিন্ন, মানে ভিন্ন কথা বলছে, তাই কি ভিন্ন হচ্ছে? বলছে কিনা সেটা আপনারা বুঝেন, কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো ঘাটতি হয়নি। ছাত্রদের প্রসঙ্গে, ছাত্ররা একটা রাজনৈতিক দল এর মধ্যে গড়ে ফেলেছে। সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, একটা অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে। সরকার কি সহায়তা করছে তাদেরকে, বা না, করেছে? সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি মনস্থির করেছেন, তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, কান বাধা দেওয়া কি আছে? সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন? সর্বোত্তম একদম প্রথম থেকে দেওয়া ছিল, এখনো তাই? অ্যাবসলিউটলি। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার তো বিষয় না। যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয়, আপনি অনেক বিষয়ে একমত, অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা?
সরকার প্রধান হিসেবে আপনি কি এটা তো সবসময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? অবশ্যই এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে, হুমকিটা কোথায়? ওই যে এই যে অ্যাড্রেস করছে, যাবো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। এটা মানুষ কিভাবে নেবে বলে?